একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে থাকছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম তালুকদার। তার সাথে কথা বলবো, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে নেব। ৩ আগস্ট ঢাকায় সমাবেশ করে ছাত্রদল এবং এনসিপি। এই সমাবেশকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকায় যুবদল, এনসিপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। অপরদিকে শাহজালাল রাদিয়াল্লাহু আনহু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের দেয়া হচ্ছে মহাজনের ভিভিআইপি সেবা, এই শিরোনামে এক প্রবাসীর আর্তনাদের দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে জানা গেল সেটাও মিথ্যা তথ্য। দর্শক, চলুন শুরুতেই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। ৩ আগস্ট ঢাকায় সমাবেশ করে ছাত্রদল এবং এনসিপি। এই সমাবেশকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকায় যুবদল, এনসিপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় সংঘর্ষের ভিডিওটি ৩ আগস্টের নয়, বরং এটি ২০২৩ সালে বিএনপির একটি কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পুরনো ভিডিও। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে যুবদল, এনসিপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে শাহজালাল রাদিয়াল্লাহু আনহু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের দেয়া হচ্ছে মহাজনের ভিভিআইপি সেবা শিরোনামে এক প্রবাসীর আর্তনাদের দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল অপতথ্য। ওদিকে আজকের তাজা গরম খবর, ৩১ জুলাই থেকে মিছিলে কোনো বাধা নেই। বরগুনায় ইতিহাস সৃষ্টি করল আওয়ামী লীগ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এমনকি গত ৩১ জুলাই বরগুনায় আওয়ামী লীগের কোনো সমাবেশ হয়নি। প্রকৃতপক্ষে পুরনো ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিওর খণ্ডিত অংশ জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ক্যাপশনে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে একজন ভারতীয় মডেলের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো তৈরি করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পুরাতন ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ভিন্ন ঘটনার একাধিক ভিডিও জোড়া দিয়ে নতুন ভিডিও তৈরি করা হচ্ছে, সচেতনভাবেই ব্যবহার করা হচ্ছে চটকদার শিরোনাম এবং সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম তালুকদার। তার সাথে আলোচনায় যাচ্ছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। প্রতিবেদনটি দেখছিলেন, এর বাইরেও আসলে বিভিন্ন ধরনের অপতথ্যের যে প্রচার চলছে সেটা নিশ্চয়ই চোখে পড়ছে আপনারও। সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করছে, যারা একটু সচেতন, তারাই আসলে খেয়াল করছে যে অপতথ্যের প্রচার অনেকাংশে বেড়েছে। কিছু ব্যক্তিকে টার্গেট করে কিংবা দল সংগঠনকে টার্গেট করে আমরা অনেক সময় দেখি গুজব ছড়ানো হচ্ছে। ধরেই নেওয়া যায় যে সেটা কোনো পরিকল্পনার অংশ, কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ। এরকম ক্ষেত্রে সেই ব্যক্তি কিংবা দল কিংবা সংগঠন তারা আসলে আইনি প্রতিকারের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে? ধন্যবাদ। জি, এটা সত্য। আমরা ইদানিংকাল লক্ষ্য করেছি, বিশেষত যত দিন দিন যত আমাদের নির্বাচনের সময় অথবা রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে নানা ধরনের সংস্কার কার্যক্রমের নিয়ে কথাবার্তা হচ্ছে, মনে হচ্ছে যে গুজব অথবা অপতথ্য, মিথ্যা তথ্য এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার হারও বেড়ে যাচ্ছে। তো এতে ক্ষতিগ্রস্ত কিন্তু আসলে দিন শেষে আমরা যারা সাধারণ
মানুষ যাদের বিভিন্ন তথ্যের অথবা খবরের উৎস হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, তারাই কিন্তু ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছি। কারণ এর ফলে আমরা কিন্তু ইনফর্ম ডিসিশন নিতে পারি না। আমাদের ডিসিশন অথবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের ভুল হতে পারে এই ধরনের অপতথ্য, ভুল তথ্য অথবা উদ্দেশ্য প্রণোদিত তথ্যের দ্বারা বিভ্রান্ত হওয়ার কারণে। আইনি প্রক্রিয়ার কথা যদি বলেন, আমি বলবো যদি এটা কোনো মিডিয়া হাউস হয়ে থাকে তাহলে আপনার যদি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে হয় সেটা ন্যাশনাল প্রেস কাউন্সিল একটা বডি হতে পারে। আর যদি ফৌজদারি কোনো ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্টতা হয় অথবা এমন কোনো ধরনের মিথ্যা তথ্য, অপতথ্য ছড়ানো হয় যার কারণে কোনো নাগরিক গুরুতর ক্ষতির শিকার হয়, তাহলে ফৌজদারি আদালতেও সেই আপনার মানহানি মামলা করার একটা সুযোগ আছে। যদিও মানহানি বিষয়টি পুরোপুরি ভাবে এই ধরনের যে অপতথ্য, ভুল তথ্যের কারণে যে ক্ষতির শিকার হয় ব্যক্তি অথবা গোষ্ঠী, সেটা দ্বারা পূরণ করা সম্ভব নয়। কিন্তু যেহেতু আমাদের দেশের আইনগুলো এখনো সেভাবে পরিপূর্ণভাবে এই বিষয়গুলোকে অনুধাবন করতে সক্ষম হয়নি, আমাদেরকে এই ধরনের অল্টারনেটিভ মেজার্স নিতে হয়। আরেকটা অংশ হতে পারে যে সাইবার সুরক্ষা আইনের মধ্যে ইচ্ছাকৃতভাবে কারো সম্পর্কে যদি মিথ্যা তথ্য দেওয়া হয় অথবা আপনার এই ঘৃণাসূচক কোনো বক্তব্য দেওয়া হয় অথবা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনি এরকম কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়, সেটা ক্ষেত্রেও ফৌজদারি অপরাধের দায়ে আপনার এই আইনের আলোকে শাস্তি দেওয়ার সুযোগ আছে। কিন্তু তারপরেও আমি বলছি যে আমাদের দেশে আপনার মিডিয়া ল অথবা মিডিয়ার এক ধরনের সুরক্ষার জন্য আইনের প্রয়োজন, যেটার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমও অন্তর্ভুক্ত থাকবে। ধন্যবাদ। বিভিন্ন সময় আমরা দেখি, বিশেষ করে সংবেদনশীল মামলাগুলোর ক্ষেত্রে, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন এই মুহূর্তে সংবেদনশীল অনেকগুলো মামলা চলছে, কোনোটার শুনানি, কোনোটার সাক্ষ্য গ্রহণ, এগুলো নিয়েও অনেক সময় মুখরোচক ক্যাপশন দিয়ে আমরা দেখি অপতথ্য ছড়িয়ে দিতে। কোনোভাবে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ এখানে থেকে যায় কিনা? জি, এখানে আসলে একটি চলমান বিচার প্রক্রিয়া যেটা খুবই স্পর্শকাতর এবং এটা যেখানে সারা দেশের এবং পুরো জাতির সেখানে আকাঙ্ক্ষা আছে যে একটি মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এখানে এই ধরনের যদি ভুল তথ্য, অপতথ্য ছড়ানো হয় তাহলে এটা ট্রাইব্যুনালের বিচার কাজকে অনেকাংশে আপনার প্রভাবিত করতে পারে। এই অর্থে যে যারা বিচার প্রার্থী অনেক সময় আমরা দেখেছি যে তাদের মাধ্যমে অথবা তাদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে ট্রাইব্যুনালের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি করার অপচেষ্টা করা হয়েছিল অতীতেও। আমরা এমনও দেখেছি যে এর কারণে আমাদের ট্রাইব্যুনালের সামনে আপনার সমাবেশ হওয়ারও অথবা বিক্ষোভ মিছিল হওয়ারও আমরা দেখেছি। এগুলো আসলে ন্যায় বিচার মানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অথবা ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অন্তরায় সৃষ্টি করছে। এছাড়াও আমাদের বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাক্ষ্য প্রমাণাদি জোগাড় করা খুবই গুরুত্বপূর্ণ। যদি অনলাইনে বিশেষত পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা চায় না ন্যায় বিচার হোক, তারা অনবরত চেষ্টা করে যাচ্ছে যাতে ট্রাইব্যুনাল সম্পর্কে অনাস্থা তৈরি করার মাধ্যমে জনগণ যাতে আপনার ট্রাইব্যুনালের কাছে সঠিক সাক্ষ্য প্রমাণাদি না নিয়ে আসে সেই চেষ্টা করা হচ্ছে। তো সেটা সেই ক্ষেত্রে যদি তারা সফল হয় সেটাও আসলে ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হিসেবে কাজ করবে। তারপর আপনি বলছেন যে তারা যদি সফল হয়, তারা যেন সফল না হয় সেই জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করার আছে কিনা। এবং আরেকটা ব্যাপার যে আপনি বলছিলেন সোশ্যাল মিডিয়াতে নানান অপতথ্য ছড়ানোর চেষ্টা চলছে, সেখানে আমরা দেখছি যে দেশের বাইরে অবস্থানকারীরা অনেকেই কিন্তু ইন্ধন যোগাচ্ছে। তাহলে এটার প্রতিহত করার উপায় কি? প্রতিহত করার বেশ কিছু উপায় আছে। প্রথমত হচ্ছে যে আমরা ট্রাইব্যুনালের পক্ষ থেকে নিয়মিতভাবে জনগণের উদ্দেশ্যে নানা ধরনের বার্তা প্রদান করছি যে আসলে আপনারা এগুলোতে বিভ্রান্ত হবেন না, কোনো কিছু জানা থাকলে সরাসরি ট্রাইব্যুনাল বরাবর আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবং ট্রাইব্যুনাল নিয়মিতভাবে মিডিয়ার কাছে, জনগণের কাছে মিডিয়ার মাধ্যমে ট্রাইব্যুনালের বিভিন্ন অগ্রগতি সম্পর্কে আপনার প্রচারণা করছে।
একই সাথে আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের মানহানির মামলা বলেন অথবা ধরেন এই ভুল তথ্য অথবা বিদ্বেষমূলক তথ্য প্রচার করার কারণে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার সুযোগ আছে, এবং এছাড়াও আমাদের প্রেস কাউন্সিল আছে। আর বিদেশের ক্ষেত্রে আসলে এটা মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশি যে বাংলাদেশের মিশনগুলো আছে তারা সেই দেশের আইন অনুসারে চাইলে সেই দেশের সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করতে পারে। এবং সারা বিশ্বে কিন্তু এই ধরনের নানা ধরনের নজির আছে যে ইচ্ছাকৃতভাবে কোনো দেশের বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে, কোনো ন্যায় বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে যদি এই ধরনের অপতথ্য ভুল তথ্য প্রচার করা হয় তাহলে সংশ্লিষ্ট দেশের আইন অনুসারে শাস্তির আওতায় আনার উপায় রয়েছে। অনেক ধন্যবাদ, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জানলাম। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম তালুকদার যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।